And your brain is too sharp. আমাদেরকে বলা হয়েছে you remember everything. No, no, I yes, sir. Thank you. আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? I follow you a lot. আসসালামু আলাইকুম। কৃষি। আসসালামু আলাইকুম। আমি রাফেতুল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এনভায়রনমেন্ট। জি জি জি। Sun knows everything. Sun knows. আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান বিশেষ করে বিএনপির যে কোর পলিসিগুলো রয়েছে সেই পলিসি সম্পর্কে তরুণদের ভাবনা কি। আমাদের প্রায় 2200 রিলস জমা পড়েছিল, সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনারা একান্ত আলাপচারিতার সুযোগ পান, যে কারণে শুরু করবেন এবং পরবর্তীতে এই আলোচনাটা আপনারাই চালিয়ে নিয়ে যাবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমার নাম ফাতিহা, আমি একজন স্টুডেন্ট। আমার কি ঠান্ডা লেগেছে এই জন্য আমারও ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমার রিলস ছিল এডুকেশন নিয়ে, কারণ আমার জন্ম এখানে, বাট আই ওয়াজ রেজড ইন দি ইউএস, ইন নিউ ইয়র্ক। অ্যান্ড সো সেখানে আমার এডুকেশন সিস্টেম, মানে সেখানে যে এডুকেশন রয়েছে বাংলাদেশ দেড়-দুই মাস আগে স্যার, আমার নাম তৌফিকুর রহমান, আম ফ্রম রাজবাড়ি। এখানে ঢাকাতে থাকা হয় অ্যাজ পার পড়াশোনা। ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, সো আমার ফ্যামিলির জন্য আমাকে টেক কেয়ার করা বা এই ব্যাপারটা খুব একটা টাফ ছিল না। বাট ছোটোবেলা থেকে যে বিষয়টা আমি দেখে আসছি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি বলেছেন যে প্রত্যেক ফ্যামিলিকে 2000 থেকে 2500 টাকা করে পার মাসে দেওয়া হবে। তো এই টপিকটা আমার মনে এমনভাবে গেঁথে গেছে, আই ফিল লাইক আমার এই ব্যাপারটা নিয়ে কাজ করা উচিত। তো এই জন্যই আমার ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা উচিত করছি আমি। কারণ হচ্ছে যে আমি গ্রামে দেখেছি যে ওই পুয়ার ফ্যামিলিগুলো আসলে কীভাবে ওদের মান্থলি যে বাজার, প্রত্যেক উইকে বাজার হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে গ্রামে প্রত্যেকটা যে বাজার হয়, এখানে সপ্তাহে সপ্তাহে বাজার বসে, বড় বাজার যেটাকে বলে, হাটে সদাই করতে যায় যেটাকে বলে। তো অনেক ফ্যামিলিতে আসলে ওই ক্যাপাবিলিটি অনেকেরই নাই, এখনও নাই। তো পার মাসে 2000 থেকে 2500 টাকা, দ্যাট উইল বি আ গ্রেট। আমি তো দেখার সময় ভাবছিলাম যে ওয়েদারের ব্যাপারটা বলছে না কেন, পরে দেখলাম লাস্টের দিকে বলেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাফায়েতুল আহমেদ রাবি। আমি রাজশাহী থেকে এসেছি, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি পরিবেশ নিয়ে মানে সুন্দর শান্তি শহর, এবং রাজশাহীর পরিবেশটা খুব সুন্দর। আমি বিশ্বাস করি যে গোটা বাংলাদেশের পরিবেশটা যদি সুন্দর থাকে, সুন্দর পরিবেশে। আসসালামু আলাইকুম, আমার নাম স্যার অনি, আমার বাড়ি খুলনা, আমি ঢাকায় থাকি। আমি অনেকগুলো ক্যাটাগরি দেখেছি এবং আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করি, 16-17 বছর। আপনি যখন 25 দফা দিয়েছেন তখন এই যে 8টা পয়েন্ট দিয়েছেন, আমি এই 8টা পয়েন্টের উপর বেশি করে গুরুত্ব আরোপ করেছি। বিভিন্ন সেগমেন্টের লোকের সাথে আমি অনেক লোকের সাথে মিশেছি এবং বিভিন্ন স্থান থেকে লোক তাদের যে ভিডিও করে তাদের মূল পয়েন্টগুলো স্যার বলেছি। আমি চাই স্যার এটা বাস্তবায়ন সঠিকভাবে। আমি যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই পূরণ হচ্ছে না মানুষের, তো কীভাবে যাবে? তো আমার বিষয়টা সম্পূর্ণ মৌলিক অধিকার, সব কিছু আমি একদিকে বিশ্বাস করি। আমি যেহেতু ক্রিয়েটিভের ছাত্র, আমার ভবিষ্যতে চিন্তা থাকে যে ক্রিয়েটিভিটি যেন বাংলাদেশে আরও এগিয়ে থাকে, আরও ইন্টেলিজেন্স হয়, আইটি সেক্টরে যেন বাংলাদেশ আরও উন্নত হয়। যেমন বিভিন্ন কম্পোনেন্ট বা অনেক কিছু অভাব, যেটা আমি ফিল করছি আর কি, যার অভাবে স্কিল পাচ্ছেন বিভিন্ন কোম্পানির অভাব মানে কি, যদি আপনার মতন কাউকে আরও যারা এরকম ইয়াং স্টার আছে তাদেরকে যদি একটা কোর্স বা ট্রেনিং এরকম করা যায়, এরকম কিছু বলতে চাচ্ছেন? যদি ট্রেনিংয়ের সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো স্কিল যেমন বিভিন্ন কোর্স হয়, গ্রাফিক ডিজাইন বা ভিডিও ইজি করা হবে। হ্যাঁ, এটা আরও একটু মানে দীর্ঘ পরিসরে যেন হয়। আর সেখানে যাচাই বাছাই মেন্টরটা যেন আমার জানা মতো যে যেসব মেন্টররা আছে তারা হয়তো এখন বর্তমান দিকে যে বাইরের দেশে যে অবস্থা,
তার সাথে আর্থিক পার্সোনালি এর জন্য আরেকটু যেন সুবিধা হয় বিভিন্ন ক্ষেত্রে যেন তাদের না পড়াতে হয় আমি মূলত সেটাই চাচ্ছি আমার স্যার আসসালামু আলাইকুম, আমি ঢাকা মালিবাগ থেকে এসেছি। আমার নাম সাজিদুর রহমান মুস্তাফি। 2009 সাল থেকে ফিল্ম মেকিংয়ের কাছে আসছি। নাটক বিজ্ঞাপন করা হয় থেকে। তো আমি বানাইছি হচ্ছে ফ্যামিলি কার্ড দিয়ে। তো আমার বাসার থেকে হচ্ছে মালিবাগে অনেক ক্রাউড এরিয়া, অনেক মধ্যবিত্ত ফ্যামিলির সমস্ত কথা। তো আমার কাছে এই ফ্যামিলি কার্ডে যখন আপনার আইডিয়াটা আমি দেখলাম, তাহলে আমার কাছে মনে হলো যে ফ্যামিলি কার্ড নিয়ে আমার কাজ করা উচিত। ওই জায়গা থেকে আমরা আসলে কাজ করা। আমি অরিজিনালি ফ্রম জামালপুর, আমি কাজ করেছি বিকজ আই বিলিভ যে মেড ইন বাংলাদেশ থেকে আমি ওয়ার্ল্ড আর পার্সোনালি আমি মাদারিং ল্যাঙ্গুয়েজ শিখছি বিকজ ইটস টু হার্ড, সো আই থট মেকিং কম্পিটিশন লেস হবে অ্যান্ড দে আর গোনা বি আমার নেক্সট সো হ্যাঁ, ম্যান্ডারিন ভাষাটা ইম্পর্টেন্ট। আপনার তো যেহেতু একটা ওয়ার্ল্ডের হিউজ চাঙ্ক অফ বিজনেস ওর কাছে আছে। বাংলাদেশেও অনেক মানে ওরা যেভাবে আগাচ্ছে আমাদের কাছে আমার কাছে মনে হয় যে এখন যেভাবে বা লাস্ট 20-30 ইয়ার্সগুলো যেভাবে মিডল ইস্টে মানুষ যাচ্ছে তাদের ওদেরও লাগবে, ওদেরও অন্য দেশ থেকে মানুষ নিতে হবে বিভিন্ন কাজে। সেজন্য ম্যান্ডারিন আমি প্রিন্সিপাল মাহমুদ, আমাদের কমনওয়েলথ স্টেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তো আমার দেখা হয়েছে যে আমাদের বিদেশি যে বরফ এটা কিন্তু অত্যন্ত নগণ্য। আমাদের যে ইউএসও রিকমেন্ডেশন এটা আপনার 4% হওয়া উচিত, বাট আমাদের বাংলাদেশে এখন আসলে আপনার অনেক কম, মানে যেটা মানে একদমই কম, 1.7%। আর 2% মতন মানে আপনি যদি মানে 8 বছর এবং 21 বছর আপনি উল্লেখ করেছেন যে 5% বরাদ্দ হবে। তো গ্র্যাজুয়ালি নিয়েছি একদম। আমি যেটা মনে করি যে এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এডুকেশনের রেট এবং কোয়ালিটি এডুকেশন আরও ইমপ্রুভ করা সম্ভব হবে এবং আমাদের যারা শিক্ষকরা রয়েছে এদেরও সম্মান বৃদ্ধি করা সম্ভব। আমরা সবাই না, আমিও না, এখানে কতগুলো ক্যামেরা আর এখানে কতগুলো মাইক্রোফোন, আমি নিজেও খুব মাইক আমাদের ভিতর আমার করতে ক্যামেরা এরকম মাইক্রোফোন। আমি ঘুমাতে পাইনি কাশির জন্য। হঠাৎ করে ইভিনিং হয়েছে, আসার পরে বোধ হয় ঠান্ডা গরমের একটা কারণে আমারও খুব হয়েছে। এটা কেমন লাগছে যে 17 বছর আগে আপনি আপনার মার সাথে সব জায়গায় না গেলে অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, খুব টায়ার্ডিং, কিন্তু তখন হয়ে যায়। মানে তখন এই অনুভূতিটা হয় যেটা বলে ইচ্ছা প্রকাশ করা যায় না। কাজে ওই 16 ঘন্টার ক্লান্তিটা তখন আসছে, যেটা বানিয়েছেন সেটা আমার একদিকে আছে। তো আমরা অনেক দেশে আমরা দেখেছি যে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, মানে প্রাইম মিনিস্টার। আপনার যেমন ইউকেতে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক দেশে আছে। এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা যে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল বা এই একটা উদ্যোগ না হবে কি? আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আজকে যারা এটা আমরা 10 জন মিলে 12 জন মিলে আলাপ করছি, এটাই তো একটা কাউন্সিল। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও করেছি যেখানে আমরা একটা মতামত পাই শিক্ষা পাবো বিভিন্ন বিষয়, প্রত্যেকেই প্রত্যেকের মতামত দিবে যারা যারা সবটা আমরা বাস্তবতা মিলতে করতে পারবো নট দ্যাট, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর সাথে অবশ্যই ধীরে ধীরে আমরা চেষ্টা করবো। যেগুলো এখন পারবো না সেগুলো আমরা পরে ধীরে ধীরে চেষ্টা করবো। তো এখন যেহেতু অনলাইনে চলে এসেছে, আপনার যে
একদম ফর্মাল কোনো কমিটি থাকতে হবে, বডি থাকতে হবে, নট দ্যাট। আপনি ওপেন একটা ইনভিটেশনের মাধ্যমে কিন্তু বিবেচনা করে আমার প্রশ্ন জাহেমা করেছে, হাউ ডাজ ইট ফিল টু বি ব্যাক আফটার সো লং? কারণ আমি নিজেও জানি যে বাইরে থেকে আসার পর এত বছর পর। আপনার কত বছর? I was outside 9 years. আপনি তো আরো বেশি। 17 বছর। Yeah. 17 বছরের মতো। কিন্তু এখনো অত সুযোগ হয় নাই দেশ দেখার। আমার অনেক ইচ্ছা বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন হিস্টোরিক কালচার, বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো এই সুযোগ। কিন্তু দেশে এসে একটাই সততা আপনারা লেগেছে, মানে আপন লাগে, আপন লোকজন। কারণ ওইখানে তো ইন ওয়ে আমি তো এক ধরনের মাইনরিটি, তাই না? আলাদা রকম পরিবেশ, কালচার সব কিছু এখানে কেমন আপন লাগে। তো ওইটা দিক থেকে আমার কাছে ভয় লাগে। আমরা আশা করতে পারি যে স্যার যেরকম 2004 সালের দিকে গোটা বাংলাদেশ সফর করেছেন, আমাদের জ্যামা ম্যামও ওইরকম গোটা বাংলাদেশ সময় বলবো ইনশাআল্লাহ। আমার একটা হচ্ছে স্যার, আপনি আমাদের দেশে যেহেতু মাইনর পার্সন, আমরা খুব মধ্যবিত্তভাবে বসবাস করি, তো দ্রব্যমূল্যটা স্যার একটু কঠোর হাতে নিয়ন্ত্রণ করবেন। বিগত বাজারটা স্যার আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। আমরা অনেকবার বিগত সময়ও দেখেছি যে সবাই বলে দ্রব্যমূল্য ঠিক থাকবে, কিন্তু সিন্ডিকেটটা স্যার ভাঙার জন্য স্যার আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে দ্রব্যমূল্য আমাদের মধ্যবিত্ত নাগালে থাকে। এটা ছোঁয়া শুধু যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বেশি হয় তা না, এটা কম বেশি সব শ্রেণীতে চায়, কাউকে বেশি কাউকে কম। তবে দেখুন, এখানে বোধহয় কয়েকটি ফ্যাক্টর আছে। নিশ্চয় যে ফ্যামিলি কার্ড তৈরি করেছেন দুইজন ফ্যামিলি কার্ড, এবং ফার্মার্স কার্ডও বোধহয় দুইজন। ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ডের একটা মূল লক্ষ্য, যেমন যে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলো খাদ্যদ্রব্য, এগুলো প্রোডাকশনকে বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়তে থাকে। 20 কোটি আমি বলছি, অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে সেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হচ্ছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হচ্ছে যে 18 কোটি, 20 বছর আগে যেটা মানে 16 বছর আগে যেটা কোনোভাবে 18 কোটি কম না, এর মধ্যে তো আরও বেড়েছে, 20 কোটি কম না। এই 20 কোটি লোককে ঠিক করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কমফোর্ট দিতে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে না পুরো অর্থনীতি। যেমন ধরেন কৃষক সরাসরি মাঠ থেকে তার বিক্রি করে, কৃষক ফসলটা তুলবে, তোলার পরে সারের মাধ্যমেই থাকবে, তাদের একটা মূলধন থাকবে। একদম আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আসেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকান, হয়তো দোকানে আসার আগে আরও হয়তো দুটো হাত চেঞ্জ হয়েছে, অর্থনীতি নর্মাল সিস্টেম এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে কোনো ইন্টারফারেন্স করে, সেটা আমরা চেষ্টা করি, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরও একটা ব্যাপার যদি আমরা এখানে দেখি জিনিসটা বেড়ে যায় তারা। যেমন ধরেন আমি একদিন সিলেট থেকে আসলাম, কিন্তু সিলেটের পুরো রাস্তাটাই মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। তো আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাজার থেকে নিয়ে আসছে শীতের সময়, সিলেটের একবার হোলসেল ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, গত 25 যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমি, আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগছে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যে পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো ইউরোপ বা ডেভেলপ দেশের মতন একটা ক্লিনিং সিস্টেমে আসছে না, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ আসছে। এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো, তাহলে হয়তো 1% মনে হয় 0.5% টোটাল লসের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিকে আসতে থাকে, তখন কিন্তু ওখানে বাঁধাকপি শুধু হয় গরমে সব কিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলের কিনে নিয়ে আসছে তাকে তো ন্যাচুরাল প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবে জিনিসের দামটা বাড়ছে।
ও যখন আসলে 10 ঘন্টা দেখলে তো 3% সবজি নষ্ট করে দিত, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হবে, ওর লসটা কম হবে। এবার আসলে যে রাস্তাটা নষ্ট, যে ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে ভাঙতে হচ্ছে। রাস্তা ভাঙা চূড়ার ফলে ট্রাফিক তেলও বেশি হচ্ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি চলছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে, আমরা একবারে কারো পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে হচ্ছে, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে বিরুদ্ধে সবগুলো ত্যাগ করতে হবে। তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে, আমরা মনে করি, এটা আমি মনে করি, দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা যে পরিকল্পনায় করি না কেন, ফ্যামিলি কারো ভবিষ্যৎ থাকো, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপার হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছেন, আমাদের ছোট বোন বলেছেন যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে, এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার, দিস ইজ হাউ আই সি ইট। আপনি বলছেন যে এটা ইউনিভার্সাল থাকবে, যে একজন দিনমজুরের ওয়াইফ হয়তো অ্যাডাপ্ট করতে পারবে, একজন ইউনিয়ন আপনিও পাবেন। আমিও পাবো। এখন বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড তাদেরকে লাইক সন্তান সহ ফেলে দিয়ে দ্বিতীয় বিয়ে করে চলে তারা যাচ্ছে পাবেন। এবং তাদেরকে খবরও নেয়। তারাও পাবেন। এরকম যে সিঙ্গেল মাদার, জি। তাদের জন্য এখানে একটু বিশেষভাবে তাদেরকে দেখা যায়, এটা একটা অবজেকশন। আর আপনি বলেছেন যে এখান থেকে অনেকেই চাইবে যে বিনিয়োগ করে নিজেই আসবে। তো সেক্ষেত্রে ওদেরকে যদি ব্যাক করা যায়, যারা এরকম বিনিয়োগ করে আয় করার চেষ্টা করছে, তাদেরকে ছোটোখাটো এখানে ব্যবস্থা করা, কিংবা যেমন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু নারীদেরকে এনেছে দাবি করছেন, এই সেক্টরটা এখন লিডিং করছে। এরকম কোনো দু একটা বিশেষ সেক্টরে ওদেরকে হচ্ছে এক্সপার্টাইজ দেওয়া, তাহলে ওরা সেক্টরটাও দরকার হলো, নিজেরাও আয় করলো, তাদের ফ্যামিলি প্রবলেমের উপরে ওখানে ডিপেন্ড করতে পারবে না, পরে যারা যারা এটা ডিজার্ভ করে তাদের তারা পাবে। তো এই দুটো করতে পারে আপনি প্রথম যেটা বললেন যে সিঙ্গেল মাদার অ্যান্ড সিঙ্গেল মাদার বা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে, যে স্বামী ছেড়ে দিচ্ছে, দেখুন আমরা এটা আপনি যদি দেখেন এই অ্যাট দি মোমেন্ট আমার যতটুকু ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট, এগুলো কাইন্ড অফ হ্যাফাজতভাবে চালু আছে। ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি, যেমন একজন কৃষকের স্ত্রী উনি যেটা পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন, আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ। কিন্তু আমার ধারণা, যেমন আপনি হয়তো পাবেন, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না, আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন। তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে, মানে একটা ফ্যামিলিতে এভারেজে 5 জন আছে, এইভাবে হিসাব করে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আপনি যে মানুষগুলোর কথা বললেন, আমাদের ফ্যামিলি কার্ডে আমরা যেটা লিফলেট দিচ্ছি, যেটা দেখে আপনার রিড করেছি, ওখানে তো ডিটেল সব দেওয়া যায়, স্বাভাবিক সব ডিটেল সব দিতে পারছি না স্পেস করে। তবে আপনার যে এই চিন্তা আমাদেরও আছে, প্রথমে যারা ভালোরেবল তাদেরকে আমরা এই প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা এইভাবে করে আমাদের এরিয়াতে আমরা আস্তে আস্তে বাড়াবো। কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটোবেলায় যখন আম্মা বলতেন যে এই ওদিক যা মানা, মানে একটা চিন্তা ওদিক কেন মানা ছিল, রাইট রাইট। আপনি এই যে মাত্র আমি বললাম যে 138টা যে সেফটি নেটওয়ার্কের বিভিন্ন ফ্যাসিলিটি আছে,
এগুলো আপনি দেখবেন বলে দেওয়া আছে এই হলে এটা পাবে, এই ক্যাটাগরি এটা পাবে। কেন একটা মানুষ যার পাওয়া উচিত সেও পাচ্ছে? কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওটার মধ্যে তার নাম লেখাচ্ছে। তো আপনি যখন ইউনিভার্সাল করে দেবেন তখন কিন্তু এটা থেকে ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশনে হয়তো কিছুক্ষণ হবে কিন্তু এই লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এখানে। আর স্যার আপনি বলছিলেন যে পাবলিক স্পেস নিয়ে যেখানে লগ ইন করতে হলে ওখান থেকে আমার একটা আইডিয়া এসেছে। যেমন আমি একটি 90s, আমি যখন বেড়ে উঠছিলাম তখন কিছু বছর তখন দেখতাম টিভিগুলোতে অ্যাডের একটা পোর্শন ছিল যেখানে তখনকার যে সমস্যাগুলো ছিল সামাজিক সেগুলো দেখে। যেমন আমি যদি ওষুধ করতে পারতাম, এটা আমি এখন কিন্তু জেন্ডিরা জানি, আমি যখন ছোট ছিলাম তখন এটা কিন্তু ছিল এটা অনেক ছিল। 2002-3 দিকে। হ্যাঁ, 2002 সালের দিকে প্রায় 500 এসিডি কেস ছিল। তখন বেগম খালেদা জিয়া হচ্ছে যে 2টা ল করেন নিয়ন্ত্রণে, দমন এবং নিয়ন্ত্রণে, এবং এইটার কঠোরভাবে কার্যকর। সেক্ষেত্রে আমরা বিজেপি করলেই দেখতাম যে একটা যদি এরকম হয় তাহলে এখন বর্তমানে যেমন মব কিংবা অনলাইন সাইবার বুলিং হচ্ছে, মব জাপ হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মিডিয়া বা কেউ কোনো কিছু কথা বলে না যে এটা হলে কী হবে, বা আইন থাকলেও ওই আইনের জায়গায় আছে আমরা জানি না হোয়াটসঅ্যাপে। তো এই যে ফ্রি অ্যাডের যে অংশ ওখানের একটা চ্যানেল এবং টিভি চ্যানেলের যে অ্যাডগুলো দেয় ওখানের একটা অংশ যে সামাজিক সচেতনতামূলক মানে কাজগুলো দেখানোর জন্য বাস্তবমূলক করা যায়। এই চিন্তাটা আমাদের মধ্যে আছে, জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করছি। আমাদের এডুকেশন নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, এডুকেশনের রিলটা বানিয়েছেন ওখানে কিন্তু দুজনই ওখানে কিন্তু আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব। দেখেন আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ইউকের ঘটনা। আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোটো ছিল, ওদের 12-13 বছর বয়স। এটা আমি আরও 5-6 বছর আগের ঘটনা বলছি, ওয়েন ওয়াজ 7-8 বছর বয়স। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়। তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না অল্প শর্ট ডিস্টেন্সে সিট বেল্ট লাগাবো। বলে তুমি সিট বেল্ট না লাগালে টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাবে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে দেবো গাড়ি। অর্থাৎ দেখেন এটাকে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখানো, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3-4, 4, 5 স্কুল বিল্ডিং বানানো এটা আমাদের লক্ষ্য, বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি সমস্যার কথা বলবেন, এই যে এখন সাইবার বুলিং, তারপরে আপনার অ্যাসিডের ঘটনা জিনিসটা আপনি বলেছেন, আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট। এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শিখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চা যখন একটা স্টেজে পৌঁছাবে তখন কিন্তু আমার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলো তো যখন প্রাইমারি, যখন 12 পার হবে তখন কিন্তু তারা সমাজের আস্তে আস্তে, 12 পার হবে তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জব। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে, অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকবে অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, আমি পাশে বসেছিলাম। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে একটা গান শুনি, ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনেছিলাম, একটা আলোচনা শুনেছিলাম। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে।
বুথ অফ গুড, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাবো, যেখানে বাচ্চাদেরকে শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়েছে। আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে সেখানে গার্জিয়ানদের একটু গাছ লাগাবে, ওখানকার ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, বা সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম বাচ্চারা দেশে, সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখা কি একটা ছোট বাচ্চা, প্রথম পথ দেখা কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধটা শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেইনে সবটাকে গেঁথে যাবে। এবং এইভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তন। স্যার, এখন হচ্ছে যে মোবাইলের উপর বাচ্চারাও এত বেশি হচ্ছে এডিক্টেড, মানে তারা কোনো এদের কোনো বাড়ি, তারা সব কিছুই দেখছে নেগেটিভ। আর মিডিয়া কমিউনিকেশন সেক্টরে আমি কাজ করি, সেখানে দেখলাম যে নেগেটিভ নিউজ কখন আসবে, কি আসবে, মানে পজিটিভের মধ্যেও তারা নেগেটিভটা খুঁজে বের করতে দেখায় ভায়োলেন্স ব্যাপারটা এত বেশি। তো এখান থেকে তো বাচ্চারা মানে স্কুলে যাওয়ার আগেই তাদের মাথায় একটা তো এখানে কোনো কাজ করার এখানে কাজ করার আছে, এবং এখানে আমাদের পরিকল্পনা আমি আপনার সামনে ব্রিফলি তুলে ধরছি। দেখুন, আমরা আব্বার সময় সূর্যের অনুষ্ঠান নতুন কুই নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিয়াম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল যখন প্রথম চলেছে, এখনো আছে, এদের নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাই। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারা কম বেশি এই স্টেজটা পার হচ্ছেন কিংবা পার হচ্ছে। এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি, তো আপনাকে তো এনার্জিটা কোথাও বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন করে স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেম থেকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে 30 মার্ক বের করলাম। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সব কিছু অ্যালাউ করে থাকে। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই। বাট যেগুলো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে, এবং ওই স্পোর্টসটাকে পাস করতে হবে। ও পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে পড়লো, ইচ্ছে হলে পড়লো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি, সেটা আপনার কেউ ছবি হতে পারে, কেউ গান গান। আমার নিজের যেটা ছোটোবেলায় আমি গিটার বাজানো শিখতাম, আমি গিটার শিখতাম, আমি কমপ্লিট করে নিয়ে আসি। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো, এবং সেই ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে 70 মার্ক বের করবো, 50 মার্ক বের করবো। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে থাকবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেট থেকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোটো ছিলাম, আমি যখন আপনারা দেখেছিলেন, বাট আমরা যখন ছোটো ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে। আমরা যাচ্ছি বছরে
মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদের আমরা কাজ করে আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি তো স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাই যাতে বাচ্চারা ইন্টারেস্ট হয়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন তখন স্বাভাবিকভাবে অন্য জায়গাতেও কিন্তু মাইন্ডটাও ড্রাইভ আসবে, তখন এগুলোতে ইন্টারেস্ট। এইভাবে এটা একটু ব্রিফলি বল, এইভাবে আমরা জিনিসটাকে সারিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি যে বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে মানে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তাদের ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কী ঠিক কী সঠিক কী ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সব কিছু একসাথে যদি করা হয়। যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস, এটা আমাদের মানে চিন্তা আছে, এখন আমরা প্ল্যানের মধ্যে আনেনি। সেটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, আপনারাও দেখেছেন, আমি শিওর আপনাদের খুব খারাপ লেগেছে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, যেমন আমি আসার কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক অপরাধ, জীবকে একে তো বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে, মেরে ফেলেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে যে আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করবো, কোনটা ভালো হবে এটা চিন্তা ভাবনা করে করতে হবে, নাকি আমরা সেকেন্ডারি লেভেল করবো। সেটা হচ্ছে যে একটা ক্লাসে সে যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস 6, যদি সেকেন্ডারি হয় তাহলে ক্লাস 7, 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম থাকে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পারলো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। ক্লাস প্যাড। হ্যাঁ, ক্লাস প্যাড এই জিনিসটি ইন্ট্রোডিউস করা যায়, কারণ এনভায়রনমেন্টের উপরে আপনারা যেটা বানিয়েছেন রিলটা, ওই এনভায়রনমেন্টের সাথে তো আমাদের মন মানসিকতার ব্যাপার আছে। আমার হৃদয়টা যদি খুব সারাক্ষণ শক্ত থাকে, আমার হৃদয়টা যদি সারাক্ষণ খুব এজিটেটেড থাকে, তাহলে তো আমি এই জিনিসগুলোকে তো আমি আনতে পারবো না। সেজন্য আমাদের মন মানসিকতাটাকে শক্ত থাকতে হবে। এবং আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আসলে অর্থাৎ আল্লাহর সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। যে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলোর টেক কেয়ার করা হচ্ছে মানুষের। তো এই সেন্সটা ওই যে বললাম এডুকেশনে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে এই বিষয় কোথায় কীভাবে করলে ভালো হবে এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা একদম আমার মনে হয় এই পাশ থেকে বোধ হয় সুযোগ দিই আমরা। স্যার একটা বিষয় আপু বলছে হচ্ছে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের ব্যাপারে। বেসিক্যালি আমরা বাংলাদেশে কি দেখি সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে এই কাজগুলো করা হয়, ম্যাক্সিমাম বড অ্যাকাউন্ট যেটা আমরা জানি। তো আমরা বা বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে, তো সেক্ষেত্রে কি ফেসবুকের সাথে ইনশাল্লাহ আল্লাহ চাইলে, তো আমার ডাউট নেই। তো স্যার সেক্ষেত্রে ফেসবুকের সাথে কোনো কথাবার্তা বলে আমরা কি এই কাজটা করতে পারি যে হচ্ছে ভেরিফিকেশন ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? যদি তাই করা যায় তাহলে কি হবে, কেউ যদি সাইবার বুলিং করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, তাকে ধরা আমাদের জন্য 1-2 এর ব্যাপার হয়ে যাবে। তো এই কাজটা কি কোনোভাবে করা যায়? ল পারমিট করলে অবশ্যই করা যাবে, যদি আইন পারমিট করে ওদের সাথে। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আপাতত ফেসবুক মানে অনলাইন অনেক প্ল্যাটফর্মস এখনো বাংলাদেশে কাজ করে বিভিন্ন কারণে, ওদেরকে আবার ফেরত আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তাহলে এই জিনিসটা এখানে অফিসিয়ালি কাজ করে না, তাদের ওদেরকে নিয়ে আসতে হবে। এইজন্য মেটার সাথে যারা আছে, গুগল মেটা যারা আছে, ওদেরকে যদি আমরা ওদের অরিজিনাল অফিস থেকে আনতে পারি তখন এই জিনিসগুলো ইজি। ইনশাআল্লাহ স্যার। আরেকটা টপিক ছিল আমার, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আমি টাইম স্বল্পতার কারণে ইন্ট্রোডিউস করতে পারি নাই। সেটা হচ্ছে আমি 3টা পয়েন্ট ওখানে বলছি, আপনি তো যেটা বলছেন তার পাশাপাশি আরও যে 3টা কাজ অ্যাড করা যেতে পারে। একটা বলছি হচ্ছে বেসিক্যালি স্যার 3টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রবাসীদের ফ্যামিলিকে যদি আমরা সুরক্ষার আওতায় আনতে পারি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ফ্যামিলি কার্ড যেহেতু আমরা তাদেরকে দিচ্ছি, ওই পরিবারে কতজন সদস্য আছে
কে কে আছে এটা কিন্তু আমরা জানতে পারবো স্যার। তো আমরা এই সেগ্রিগেশনটা করতে চাচ্ছি না, এই সেপারেশনটা আমরা করতে চাই, আমরা ওটা স্যার universal সবার জন্যই বলতেছি, বাট প্রবাসী তো আলাদা একটা সেক্টর হয়ে গেছে, আমরা সবাই বাঙালি বাংলাদেশি, বাট ওরা আলাদা একটা সেক্টর না, যে ওরা দেশের বাইরে থাকে, ওদের প্রতি আমাদের একটু আলাদা নজর দেওয়ার দরকার আছে স্যার। তো সেই জায়গা থেকে এটা বলা। এখন একটা পয়েন্ট যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে আদমশুমারি। দেশের এখানে যেটা ইফ আই মে এখানে আমরা যেটা চিন্তা করতে পারি ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এটা চিন্তা না করে আপনার ধরেন এটা এইভাবে হয়তো হতে পারে, সেটা হচ্ছে যে যারা প্রবাসী, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এরকম করা যায় যে যারা সে অফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল চ্যানেলে সাচ অ্যামাউন্টের আপনার একটা রেমিটেন্স যদি বছরে পাঠায়, বা 5 বছরে পাঠায়, বা 3 বছরে পাঠায়, হয়তো তাদের আমরা একটা ইনসেন্টিভ রাখতে পারি, একটা আপনার রিটায়ারমেন্ট সর্ট অফ বেনিফিট সর্ট অফ আমরা কিছু রাখতে পারি, এরকম কিছু আমরা চিন্তা করতে পারি। বাট ফ্যামিলি কার্ড এর ব্যাপারে আলাদা করে চিন্তা আমি জানি না, এখন সেটা আমরা এভাবে চিন্তা করি না। আমি যে বিষয়টা স্যার ভেবেছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড যখন ডে বাই ডে আমরা পুরো বাংলাদেশকে ছড়াই দিতে পারবো, ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো, তখন প্রত্যেক ফ্যামিলিতে কতজন সদস্য আছে এটা তো আমরা জানবো স্যার। তো সেক্ষেত্রে এখনো জানতে পারবো মোটামুটি। জি স্যার, তো সেক্ষেত্রে এটা বলার রিজনটা হচ্ছে যে আদমশুমারি যেটা করা হয় একটা ব্যয়বহুল। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার। প্রথমে পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর দ্বিতীয় থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সব কিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আমি কিছুদিন আগে 7-8 মাস আগে আপনার এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম, প্রফেশনাল, উনি একজন আর্কিটেক্ট, ওনার সাথে আলাপ করেছিলাম। উনি ছাড়া আরেকজনের সাথে আমি বুয়েটের একজন স্পেশালিস্ট আছে, উনি ট্রাফিক নিয়ে কাজ করেন, স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক। এই দুই ভদ্রলোকের সাথে দুটো আলাদা বিষয় নিয়ে আলাপ করেছি। তো প্রথমে আমি যে সাথে একটু আলোচনা করে সেটা বলছি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও দেখেছি, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলোতে বিকল্পনার মধ্যে আছে, কীভাবে করবো ডিটেলটা উই আর ওয়ার্কিং অন। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোটো ছোটো স্যাটেলাইট টাউন করেছি, এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে, বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে, সিকিউর করা হবে জায়গাগুলোকে, সিকিউরিটি ইনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকলে অফিসে যাচ্ছে, কাজে সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকল থাকলে সেটাকে কমিউট করতে হবে, বা পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি দুটো থাকে তাহলে 3 জন কমিউট করছে। বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিউট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিউট করছে। তো আপনার যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা কখন, আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা, হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকলে যাওয়া যায়, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশে যারা এখন করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা থাকে, যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি, ওখানে থাকলে খরচ কম হচ্ছে।
এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টা ঢাকায় চলে আসছে, এসে সে তার অফিসে চলে গেছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগবে। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা ট্রাফিক জ্যাম এটা কমে আসার ফ্যাসিলিটি আছে, এটা একটা। দ্বিতীয়ত আমি এমনিতে পত্রপত্রিকা টিভিতে গত 17 বছরে দেখছি অনেক ফ্লাইওভার হয়েছে। এবার আসছি যে যেই ভদ্রলোক বলেছে ওনার সাথে যে ট্রাফিক স্পেশালাইজেশন, ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কীভাবে ট্রাফিক কনজেশনটা ঠিক কমাতে পারি। ওনাদের যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, জায়গাও বেশি নেই, মেনটেন্স খরচ বেশি, সব কিছু, একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে, জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জার করতে বেশি দিতে হবে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন জাপান তো হিউজ, চায়নাতে হিউজ ওরা করেছে, সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন করে বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোটো ছোটো বগি, 2-3টা বগি, আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আপনি মূল একটা যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে, ওইভাবে যদি কানেক্ট করে। এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াতে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম বলে ন্যাচুরালি ওগুলোতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এইভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, বাট নট ইম্পসিবল, আমরা চেষ্টা করলে অবশ্যই। এ বিষয়ে আমি না, আমরা কি করবো, আমি একটা পারবো না, আপনাদের সবাই তো ঠিক করতে হবে। দেখুন এই মুহূর্তে যতটুকু আমার ধারণা আছে, বাংলাদেশ থেকে প্রতি বছর about 1 মিলিয়ন পিপল, মানে 10 লাখের মতো মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডিল আনস্কিল হিসেবে যাচ্ছে, অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে, স্কিল 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে, কিন্তু আনস্কিল যাচ্ছে। এদেরকে যদি আমরা, যেটা এম করেছেন ম্যান্ডারিন ইনস্টিটিউশন আমাদের এইগুলো, সো আমরা যদি আমাদের ইয়থকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাফুলি ছোটো হয়ে বলেছে, বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিংয়ের কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে, অথবা যারা করতে চাচ্ছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি চলে। যারা এইগুলো ইন্টারেস্টেড না, অনেক আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার ওই আর্টসের স্টুডেন্ট এগুলো সব, মানে এটা খুলে ওটা লাগাও, এটা ইলেকট্রিক, কারণ এই অভ্যাস আমার ছিল, এখনো কম বেশি আছে। গুড গুড। লন্ডনে আমার ছোটো করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোটো করে ওয়ার্কশপ ছিল, যেই দেখতে অবাক হয়ে যে আপনি এত হাতুড়ি পাতা লাগলে। এখন অনেকের একটু ইন্টারেস্ট আছে, তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধ হয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন, মোস্ট সাবজেক্ট লাগে না, আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবীর যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 years কি জব অপরচুনিটি আছে, সেইভাবে আমরা ডিজাইন করতে হবে। আপনি যে 5টা ভিডিওতে দেখিয়েছেন, সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করবো, সেখানে যদি ইটালি বা ইউরোপে কী কী কাজের অপরচুনিটি আছে, ওভার যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ করি,
মোস্টলি ইটালিয়ান শিখবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিক থাকার ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশন কোর্সে ট্রেনিং তো নিতে পারবে উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছে যে বুদ্ধি এসেছে আইডিয়া এসেছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসেছে যে আমরা যদি এই মাদেরকে ছোটো ছোটো এসএমই করার জন্য ছোটো ছোটো লোন আমরা দিতে পারি, এরকম অনেক করা যাবে। ছোটো ছোটো এন্টারপ্রেনার যারা আছে এরকম অনেকগুলো স্যার তো কারিগরি পড়াশোনাকে কি আসলে এরকম গুরুত্ব ছিল? মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে, সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এবং ক্লাস 9-12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি। অবশ্যই 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 সবাইকে দিয়ে আর আমার একটা এসে যে প্রবাসীদের নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম, যে যারা রেমিটেন্স বা ফ্যামিলি কার্ডের মতোই থাকবে, ওই কার্ডটা তারা পরিবার পেলে স্কুলে সুবিধা পাবে, হেলথে সুবিধা পাবে। এটা সেগমেন্ট হয়, এই বাংলাদেশের পরিবারটা এই সেম সুবিধার আওতায় থাকবে। আপনি একবার যখন জিনিসপত্র একটা তার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনি ওইটাকে অনেক কিছু করতে পারবেন, যেটা অলরেডি আমরা একবার পুরো ডাটাটা তৈরি হয়ে গেলে, ইনফরমেশনটা পুরো আপনার কাছে চলে আসলে আপনি যখন ইনফরমেশনটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, কৃষকদের আমরা যদি যে সেক্টরগুলো নিয়ে কাজ করতেছি স্যার, কৃষক, তারপরে স্বাস্থ্য, খেলাধুলা, এদের যদি স্যার আমরা একটা প্রোগ্রামের আওতায় আনতে পারি, যে মাসে বা বছরে বা 6 মাস পর পর জনতার মুখোমুখি কৃষক একটা ডে হবে, যে সব এক একটা জেলায় বা বিভাগে সরাসরি শোনার যদি কোনো ব্যবস্থা করি স্যার। সেই জন্যই তো আমাদেরকে আইডিটা চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদ, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন, আপনি 3-4 লেয়ারের পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে সময় লাগবে, জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাআল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিক যতটুকু সম্ভব ঠিক। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট, কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করবো, আপনারা এগিয়ে নিতে পারবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। আমার মনে হয় আমাদের মধ্যে এখন শেষ করতে হবে। জুলাইতে আমরা দেখছিলাম মেয়েদের ভূমিকা অনেক, এবং তখন আমরা ভেবেছিলাম যে অনেকে যে পলিটিক্সে আসছে, অনেকে চেষ্টাও করেছে, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে ক্লাস ট্রেনিং, এভরি কাইন্ড অফ ট্রেনিং দেওয়া হচ্ছে। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার, পলিটিক্সের মধ্যে যাচ্ছে, যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ থাকবে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, এটা গুড আইডিয়া, আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা। কিন্তু আপনিও যেটা বললেন, ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস, রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু একটা বাচ্চা রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই সলিউশন কয়েকটা লাগবে, কিন্তু ইনশাল্লাহ। স্যার অনেক ধন্যবাদ।
আমাদের আচ্ছা সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের বগুড়া লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া ফোন করতে মানে ফ্রিল্যান্সার এবং আইটি সেক্টরে আপনার বিশেষ করে কখন আসছে দেখা যাচ্ছে যে কাম্পানি সিট করে আমিও টেকনিক্যাল পার্সন, আমার সাথে আরেকজন বিজয়ী আছে, ওর ছিল টেকনিক্যাল পার্সন। অনেকেই ভাবে যে যেমন একটা মানে মানুষের চিন্তা ভাবনাতে এরকম যে তারা পলিটেকনিক মেয়েরা কি করছে, অথচ দেখেন না যে পলিটেকনিকে আসলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে সেই পর্যায়ে আমাদের সিলেবাস কম থাকে। এখন যে জায়গায় এআই নিয়ে চিন্তাভাবনা করতেছে, এআই দিয়ে ফোকাস করতেছে, সে জায়গায় বাংলাদেশের সিলেবাসে শেখানো হচ্ছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করে। এই দিকটাতে বাংলাদেশের এতটা লেগেছি, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে, মানে এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে আছে। তারা কিন্তু অনেক বৈদেশিক মূল্য মুদ্রা বাংলাদেশের বিদেশিদের মতো ঘরে বসে আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা 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 সাবজেক্ট। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না, পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগের সামনে আপনি হতাশ যে- হলে চলবে না, আশা রাখতে হবে। ইনশাআল্লাহ। আপনি যেটা হয়তো বা বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিংয়ে আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষেরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরও এগিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, সেটাই তো। কিন্তু তাহলে ওই যে আমরা বললাম পানি ফিল্টার করে কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো, আমাদের হয়তো কাছে গিয়ে কাজ করতে হবে, তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা মেরে ফেলতে পারবো। আমাদের একটা দায়িত্ব দিয়েছে যে আপনাকে রিকোয়েস্ট করার জন্য ওরা একটা সিঙ্গেল পিকচার স্যার, ঠিক আছে। একটা শর্ট কোশ্চেন ছিল, যদি সুযোগ দিতেন। টাইম আসলে অন্য প্রোগ্রামে যেতে হবে। হ্যাঁ, sure. আসলে কি অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন। পলিটিক্যাল দুটা আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। স্যার পলিটিক্যাল দুটা কথা ছিল, আমার তো কুমিল্লা 10, ওইখানে দানের শিশুর প্রতীক নেই। এটা তো অন্য সাবজেক্ট। মেন্টাল হেলথ নিয়ে স্যার আরেকটু এক একজন করে যে বিষয় যেটা মানে এখন আমাদের যে কোনো একজন মানে আছে। প্রায় 2 লক্ষর জন্য I would love to work. থ্যাংক ইউ। আমার মনে বোধহয় হয়ে গেছে ছবি, খুব সুন্দর। সবাই ভালো থাকবেন। জি স্যার। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি ইলেকশনে উইন হওয়ার পরে আপনি থ্যাংক আমাকে ইউ সো মাচ আসার জন্য। শর্ট নোটিস ছিল। থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখছেন তো আপু এই সব কিছু তারই ওর I know, স্যার, অনেক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। স্যার এত পরিমাণ এটা দেখে আমি কালকে রাত 12:30 একটা ভিডিও বানাই। দায়িত্ব আপনি অর্জন করতে স্যার যে পরিমাণ কাজ করে যাচ্ছে, মনে হচ্ছে না স্যার একাই নির্বাচন করতেছে, আরো সবাই যেন সক্রিয় হয় এই বিষয়টা নিয়ে। এটা এক্সাম্পল আবু বোধহয় একটা উদাহরণ সেট করতে চাচ্ছি। আমরা আগে তাহলে আমার আবার প্লেন ধরতে হবে। শিওর স্যার। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখাবো ইনশাল্লাহ। দেখছেন যে কোথায়